আঙ্কেল আঙ্কেল একটা চকলেট দাও না। আঙ্কেল আঙ্কেল তুমি আমায় কোথায় নিয়ে এসছো? এটা আমাদের ভারতের চরম সত্যি যে প্রত্যেক দিন অন্তত 200টা বাচ্চার নিখোঁজের রিপোর্ট আমাদের পুলিশ স্টেশনে ফাইল করা হয় এবং এর সংখ্যা প্রত্যেক বছর বেড়েই চলেছে। 2012 এবং 2015-র মধ্যে এই পরিসংখ্যান 80% গিয়ে পৌঁছেছে এবং আজ 2017-তেও এটি সমানভাবে বজায় রয়েছে। পুলিশের বক্তব্য যে এই বাচ্চাদের টফি এবং চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করা হয়। এদের মধ্যে কিছু বাচ্চাদের দিয়ে ট্রাফিকিং করানো হয়, কিছু বাচ্চাদের লেবার হিসেবে খাটানো হয়, আর কিছু বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসায় নিযুক্ত করা হয়। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের নিয়ে যাব উত্তরপ্রদেশের এক শহর নয়ডায়, যেখানে এমনই এক ভয়ানক ঘটনা ঘটেছিল যা শুনে আপনার আত্মাও কেঁপে উঠবে। আসলে কি এমন করছিল এই অপরাধী বাচ্চাগুলোর সাথে? আমি বলছিলাম কি আমরা যদি এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে যদি গুড়গাঁওতে শিফট করি, ওখানেও তো আমাদের পৈতৃক বাড়ি আছে। না না, এখানকার বাড়ি বিক্রি করা যাবে না। এখানে দিল্লি আর ইউপির সরকারি টেন্ডার বেরোয়, আর তাছাড়া ওখানে আমি সরকারি কাজের জন্য কোথায় এখান থেকে ওখানে ঘুরে বেড়াবো। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আর ওখানে তোমার বড় দাদা সব প্রপার্টি নিজের নামে করে নেবে। তখন দেখবে তোমার টনক নড়বে। ঠিক আছে, তুমি কিরণকে নিয়ে ওখানে চলে যাও, আমি নয় মাঝে মাঝে যাতায়াত করব। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। বাবা, ওই আসলে আমার কিছু টাকার দরকার ছিল। আমার ফ্রেন্ডের আজ বার্থডে, তাই আমরা একটু চিল করব। তুমি শুধু ফ্রেন্ডদের সাথে চিলই করো, আমি তো টাকা দেওয়ার জন্য বসেই আছি। বাবা, তুমি কেন সারাক্ষণ আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো? আমি তো তোমাদের কাছে কিছু লুকোইও না। ঠিক আছে, আমি এই সপ্তাহে কিরণকে নিয়ে গুড়গাঁওতে চলে যাব, আর তুমি আসা যাওয়া করবে তোমার যদি ইচ্ছে করে। আর আমি এখানে একজন কাজের লোক রেখে যাব, যে তোমার জন্য খাবার বানাবে আর ঘরদোর সব পরিষ্কার করে রাখবে। ঠিক আছে। রাহুল, চল না আমরা খেলতে যাই। না, আমার মা এক্ষুনি কাজ থেকে আসবে, তাই মায়ের জন্য চা বানাচ্ছি। তুই যা, যতক্ষণ না মা আসছে আমি এখানেই থাকবো। মা এসে গেছে। যা, তুই এখন বাইরে গিয়ে খেলা কর। কিন্তু মনে রাখবি, বেশি দূরে নয় কিন্তু। ধর আমাকে। হ্যাঁ, তোমরা ঠিকঠাক পৌঁছেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকভাবে পৌঁছে গেছি। আচ্ছা শোনো, ওই কাজের লোকটা কি এসেছে? হ্যাঁ, ও এসে গেছে। ঠিক আছে, এখন রাখছি, কাল কথা হবে আবার। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার,
খাবার দিয়ে দিয়েছি। ভালো খাবার বানিয়েছো, খুব ভালো লাগলো। নাও, এটা রেখে দাও। আরে রেখে দাও, রেখে দাও, একটা গিফট মনে করো। যদি এইভাবে আমার সেবা করতে থাকো তাহলে মাঝে মধ্যেই এরকম পাবে। এইভাবে কি দেখছো? তুমি কখনো মেয়ে দেখোনি নাকি? যাও যাও, মালিককে গিয়ে বলো পায়েল এসেছে। মালিক? হ্যাঁ হ্যাঁ, মালিক মঞ্জিত। আসতে দাও। খাবে কিছু? না, আমি খেয়ে এসছি। তবে যাওয়া যাক। Cheers. দিলীপ, হ্যাঁ বল। দেখ দেখ আজকে আমি কি পেয়েছি। আরে ভাই, ভালোই দাও মেরেছিস। কার এটা? আরে কার জিনিস সেটা তোর কি দরকার, ভেতরটা দেখ। আরে ভাই, এর মধ্যে তো টাকা ভর্তি। বল না কার এটা? আরে ব্যাগটা একটা মেয়ের, ছিনিয়ে নিলাম। আমারই কপালটা খারাপ। কেন? সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, কিছুই চলে না। ভাবছি এবার নতুন কিছু কাজ করব, এইসব চুরি চিন্তায় ছেড়ে দেবো। এমন কোনো কাজ শুরু করব যাতে একবারেই লাখ টাকা হাতে চলে আসে। এই শুনছো? আরে খাওয়া দাওয়ার কিছু পাবো? আরে খিদে পেয়েছে। আরে শুনতে পাচ্ছ? সারাদিন বাড়ির বাইরে থাকো, জানি না কি করো তুমি, আর বাড়িতে আসলেই তোমার শুধু খিদে পেয়ে যায়। কখনো ভেবেছো বাড়িতে খাবারটা কোত্থেকে আসবে? বাড়িতে ডাল চাল আটা চিনি কোত্থেকে আসে সব? আরে সারাদিন বাইরে পরিশ্রম করি, লোকের বাড়িতে কাজ করে বেড়াই, আর যেটুকু আমি রোজগার করে নিয়ে আসি সেটাকেও তুমি মদ খেয়ে উড়িয়ে দাও। পিঙ্কির দায়িত্ব, এই বাড়ির যত খরচা সবকিছু আমার উপর। তুমি কোনো কাজ করবে নাকি? আরে কি দরকার আছে লেখাপড়া করে টাকা নষ্ট করার? বরং নিজের সঙ্গে কাজে নিয়ে যাও, কিছু কাজ শিখুক। বুঝতে পারলে? কাজে নিয়ে যাও, কিছু রোজগার করে আনতে পারবে। না বাবা, আমি লেখাপড়া করব, মায়ের সাথে কাজ করব না। বেয়াদব মেয়ে, দু পাতা বই পড়ে বাবার মুখে মুখে কথা বলছিস। এটাই বাকি ছিল শুধু। খবরদার যদি আমার মেয়েটার গায়ে হাত তোলো তুমি।
বাবা বাড়িতে আছে? না স্যার কোনো একটা কাজে বাইরে গেছেন, একটু ফিরতে দেরি হবে। আচ্ছা তাহলে আজ রাতে আমি এখানেই থাকবো, আমার জন্য রান্না করো। আচ্ছা। স্যার আপনার মেয়ে এসেছে। হ্যালো বাবা। তুমি কখন এলে? আসার আগে আমায় জানাতে পারতে। আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর এতদিন হয়ে গেছে তাই মা বললো যেন তোমার সঙ্গে দেখা করি। আমি জানি তোমার মা তোমাকে এখানে কেন পাঠিয়েছে। ঠিক আছে, দেখা তো হলো, থাকার কোনো দরকার নেই, কালকে চলে যাও। তুমি এখন যেতে পারো। যেখানে নয়ডার সেক্টর 12-তে অবস্থিত এক ছোট বস্তিতে পিঙ্কির বাবা দিলীপ ছোটখাটো চুরি চামারি ছেড়ে এক বড় কাজের পরিণতির কথা ভাবছিল। সেখানেই মঞ্জিতের চাকর মোহন কিছু অদ্ভুত কার্যকলাপ করছিল। ও মঞ্জিতের বাড়িতে যাতায়াত করা প্রত্যেকটা মেয়েকে লালসার চোখে দেখত, এমনকি ওর মনের বাসনা ওর শরীরের মধ্যে দিয়ে ওর মস্তিষ্কে পৌঁছে গেছিল। মঞ্জিতের সম্পর্ক ওর বাড়ির লোকের সঙ্গে ভালো ছিল না। তো সেক্টর 12-তে এমন কি হয়েছিল যা দেখে আত্মাও কেঁপে গেছিল? চলুন দেখা যাক। পিঙ্কি, তোরা তো মন খারাপ কেন? কিচ্ছু না, আমি একদম ঠিক আছি। পিঙ্কি, তুই আমার সব থেকে ভালো বন্ধু, তোর মন কিন্তু আমি খুব ভালোভাবেই পড়তে পারি। আচ্ছা, তোর বাবা কালকে আবার রাতে তোর গায়ে আবার হাত তোলেনি তো? তুই কেন ওদের মাঝে কথা বলিস? তুই চুপচাপ নিজের পড়াশোনা কর। মা অন্যদের বাড়িতে কাজ করে, আমার একদম ভালো লাগে না। আমি এটা খুব ভালো করে জানি, আমি যদি লেখাপড়া করি তাহলে বড় হয়ে অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা আমি মায়ের হাতে তুলে দিতে পারবো, আর মা বাবার মধ্যে ঝগড়াও বন্ধ হয়ে যাবে, তখন মাও ভালো থাকবে বাবাও। কিন্তু বাবা চায় না যে আমি লেখাপড়া করি। আরে পিঙ্কি, তুই তোর বাবার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিবি। চল এবার একটু হাস। রাহুল, পিঙ্কি, চল না খেলি। চল। রাহুল, তুই বলটা কেন ভিতরে পাঠালি? এবার তুই নিয়ে আয়।
আরে রাহুল কেন যাবে বল আনতে? আমি যাচ্ছি। রাহুল তুই এখানেই দাঁড়া, আমি বল নিয়ে আসছি। সাহেব সন্ধেবেলা বাইরে নিজের বন্ধুদের সাথে খেলছিল, এখনো বাড়ি ফেরেনি। জানি না আমার মেয়েটা কোথায় আছে। খুব উপকার হবে সাহেব, আমার মেয়েটাকে খুঁজে দিন। ঠিক আছে, আপনি কমপ্লেন লিখিয়ে দিন আর সকাল পর্যন্ত অপেক্ষা করুন। যদি বাচ্চা ফিরে না আসে আমরা অবশ্যই খোঁজ করব। আসুন। দেখুন একটু সাহেব। হাবিলদার, এই নাও। এ কি স্যার, আপনি ভিক্ষা দিচ্ছেন নাকি? এত কমে কিছু হবে না, আরো টাকা লাগবে আমার। নিজের জায়গাটা ভুলে যেও না। না পোষায় তো এখানে আসো কেন? তোমার মতো হাজারটা ঘুরে বেড়ায়। নেক্সট টাইম আসবে না। আমার মতো মেয়ে কিন্তু আপনি আপনার জীবনে আর কোথাও পাবেন না। ঠিক আছে ছাড়ুন, পরের বার ব্যবস্থা করে রাখবেন, আমি অবশ্যই আসবো। হোয়াট? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের মেয়ের। তোমার তো খুব অসুবিধে ছিল না ওকে নিয়ে, এখন শান্তি পেয়েছো তো তুমি? এসব কি বলছো তুমি? ওকে বকতাম, মারতাম, তার মানে এই নয় যে ও হারিয়ে গেছে আর আমি কষ্ট পাবো না। আরে ও আমার মেয়ে। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। জানি না আমার মেয়েটা কোথায় আছে, হে ভগবান। মা অন্য
অন্যদের বাড়িতে কাজ করে আমার একদম ভালো লাগে না। আমি যদি লেখাপড়া করি তাহলে বড় হয়ে অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা আমি মায়ের হাতে তুলে দিতে পারবো। ওই পিঙ্কির কোনো খোঁজ পেলেন? স্যার এখনো অবধি কিছু জানতে পারিনি। আর এমনিতেও মনে হয় না আমার যে টাকার জন্য কেউ কিডন্যাপ করবে ওকে। ওই মেয়েটার মা বাবা দুজনেই খুব গরিব। আমার তো মনে হয় স্যার ও নিজেই বিরক্ত হয়ে কোথাও পালিয়ে গেছে। আর এটাও শুনেছি দিলীপ ওর মেয়েকে খুব মারধর করতো স্যার। হোয়াট? স্যার আজ সকালে যখন এখান থেকে ময়লা তুলতে এলাম তখন দেখলাম এই প্যাকেটের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে রয়েছে। আর তখন আমি আপনাকে কল করি। কাউকে দেখেছো তুমি? না স্যার, আমি কাউকে দেখিনি। স্যার মনে হয় লাশকে কেটে কিছু পার্ট এখানে ফেলে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে যে খুব নৃশংসভাবে মারা হয়েছে একে। শরীরের বাকি অংশ বোধহয় অন্য কোথাও ফেলেছে। ইয়েস স্যার। ঠিক আছে, এটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই। ইয়েস স্যার। আর আমরা বাকি অংশটা খুঁজে দেখি। ইয়েস স্যার। যাওয়া যাক। হ্যাঁ ম্যাম, আসুন না। স্যার ভেতরে আছেন। আশা, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমাদের মেয়েকে ঠিক খুঁজে পাবো। স্যার যে বডিটা আমরা পেয়েছিলাম ওটা 9-10 বছরের কোনো বাচ্চার বডি হবে। ওর নাম ছিল পিঙ্কি। কিন্তু স্যার পোস্টমর্টমের রিপোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পেরেছি। ওর শরীরের কিছু অংশ, যেমন ধরুন লিভার আর মাংসের কিছু টুকরো উধাও স্যার। কি? শরীরের অংশ উধাও হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে কেউ এই বডি পার্টগুলো বার করে বডিটা ফেলে দিয়েছে। স্যার হোক বা না হোক, আমার এটা ফিজিক্যাল এক্সপ্লয়টেশনের কেস মনে হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন তাহলে বাচ্চার মা বাবাকে ডেকে আইডেন্টিফিকেশন করিয়ে নি। ঠিক আছে। দিলীপ, হ্যাঁ বল। তোর মেয়েকে খুঁজে পেলি? না ভাই, একটা কাজ কর, তুই কি আরেকটা বোতল নিয়ে আয়। যা ভাই, আমি বউকে মিথ্যে বলে এসেছি যে পুলিশ স্টেশনে যাচ্ছি।
এই দিলীপ, তোর কাছে এত টাকা এলো কোত্থেকে রে? আরে ইয়ার যা বললাম তাই কর না ভাই, যা বোতল নিয়ে আয়। ঠিক আছে। স্যার কি হয়েছে, আমাদের কেন ডেকেছেন? সাহেব, আমার মেয়েকে খুঁজে পাওয়া গেছে? পাওয়া গেছে ওকে সাহেব? এই জামাটা চিনতে পারছেন? হ্যাঁ সাহেব, এটা তো আমার পিঙ্কির ফ্রক। কিন্তু এই জামায় এত রক্ত কেন সাহেব? কি হয়েছে আমার পিঙ্কির? কি হয়েছে ওর, বলুন না সাহেব। এইসব কি? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের লাশ পাওয়া গেছে। না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। শান্ত হও তুমি। আমার মেয়ে। বস্তির বাইরে আমরা লাশটা পেয়েছিলাম। বডির কন্ডিশন খুব একটা ভালো ছিল না। কে মারলো আমার মেয়েকে? আমরা ইনভেস্টিগেশন করছি, যখনই কিছু জানতে পারবো আপনাদের অবশ্যই জানাবো। পিঙ্কির পোস্টমর্টম রিপোর্ট আসার পর পুলিশের মনে হয় যে পিঙ্কির হত্যাও মানবাঙ্গ পাচারের জন্যই করা হয়েছে। কারণ মানবাঙ্গের পাচারের কেস পুলিশের সামনে অনেক এসেছিল, যেখানে বাচ্চাদের অপহরণ করা হয়েছিল। তো পুলিশ সঠিক দিকেই তদন্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু আদৌ কি সঠিক দিকে তদন্ত করছিল? কে ছিল ওই অপরাধী যে ওই নিষ্পাপ পিঙ্কিকে এরকম জানোয়ারের মতো হত্যা করেছিল? এই কেসটার সমস্যার সমাধান হচ্ছে। এইবার এই বস্তি থেকে একটা বাচ্চাকে উধাও হতে দেব না। আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হ্যাঁ, কতক্ষণ এভাবে মন মরা হয়ে থাকবি তুই? কিছু খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে রেখেছি, খেয়ে নিবি, ঠিক আছে? আমি অফিস যাচ্ছি। কি লাশ পাওয়া গেছে? চলুন তো। এই মেয়েটির সম্পর্কে খোঁজ নাও আর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার, এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় লাশ, আর তার উপর দুজনেই মেয়ে। এটা কে করতে পারে বলুন তো স্যার? আমার মনে হয় এই দুটো কেস আলাদা আলাদা হতে পারে। প্রথম ওই পিঙ্কি, যার শরীরের কিছু অংশ উধাও ছিল, আর এই লাশটা দেখে মনে হচ্ছে একদম জোয়ান একটা মেয়ে। দুটোর খুনি এক হতেই পারে না স্যার। আপনি ঠিকই বলেছেন। সবার আগে ওই বস্তি থেকে পিঙ্কি গায়েব হয় এবং তারপরেই সেই বস্তি থেকে অন্য একটা বাচ্চাকেও কিডন্যাপ করা হয়। অন্যদিকে পুলিশ পায়েলের মৃতদেহ উদ্ধার করে। পায়েল, যার সাথে মঞ্জিতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যাও তোমার মালিককে গিয়ে বলো পায়েল এসেছে।
কিন্তু প্রশ্ন একটাই, যে পায়েলকে হত্যা মঞ্জিত করেছিল, প্রশ্ন এটাই উঠছে যে ওই বাচ্চাটার অবস্থাও কি তাই হয় যা পিঙ্কির সাথে হয়েছিল। প্রশ্ন এইটাও ওঠে যে পুলিশ কি পায়েলকে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু এই সবের মধ্যে সবথেকে বড় প্রশ্ন, যে পুলিশ ওই নিষ্পাপ শিশুদের কিডন্যাপিং আটকাতে পারবে। চলুন দেখা যাক। স্যার স্যার আমাদের ছেলেকে খুঁজে পাচ্ছি না স্যার, এই দেখুন ওর ছবি। স্যার, কেউ তো রয়েছে যে এই বাচ্চাগুলোর শিকার করছে। প্রথমে ওই পিঙ্কি, আর তারপর এই সোনু। ওই মেয়েটির ব্যাপারে কিছু খোঁজ পেয়েছেন? না স্যার, কিন্তু খুব শিগগিরই ওর ব্যাপারে সবকিছু জেনে যাব। আমি ওই মেয়েটার ছবি আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আরও একটা কথা স্যার, এই বাচ্চাগুলোর উধাও হওয়ায় আর ওই মেয়েটার বডি পাওয়ার মাঝখানে কোনো কানেকশনই নেই স্যার। দেখে মনে হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা অপরাধী করেছে। ঠিকই বলেছেন আপনি। মোহন, হ্যাঁ স্যার। আমি কিছুদিনের জন্য গুরগাঁও যাচ্ছি, বাড়ির খেয়াল রাখবে। স্যার, ওই মেয়েটার আইডেন্টিফিকেশন হয়ে গেছে। ওর নাম হলো পায়েল। ওর বাবা ওর মেয়ের মিসিং হওয়ার রিপোর্ট সেক্টর 62 পুলিশ স্টেশনে লিখিয়েছিল স্যার। ওর ব্যাপারে আর কিছু জানতে পেরেছেন? স্যার, বাই প্রফেশন ও একজন কল গার্ল স্যার। একটা বিশেষ কথা জানতে পেরেছি স্যার, যেটা শুনে হয়তো আপনি একটু অবাক হবেন। ওর শরীরেরও কিছু অংশ উধাও স্যার, যেমন হার্ট, লিভার। আর ওর হত্যাটাও কোনো ধারালো অস্ত্র দিয়েই করা হয়েছে। শুধু এটাই নয় স্যার, ওকে হত্যা করবার পর ওর সাথে শারীরিক সম্বন্ধও করা হয়েছে। স্যার, ওর মোবাইলের কল রেকর্ড আমরা বার করছি, খুব শিগগিরই আপনার সামনে আসবে স্যার। আরে মা, তোমার তো দেখছি খুব জ্বর এসেছে। আরে না বাবা, শুধু গাটা গরম, ঠিক হয়ে যাবে। যা গিয়ে খাবারটা খেয়ে নে। না মা, আমি তোমার জন্য ওষুধ আনছি। না রে বাবা, এত রাতে তুই কোথায় যাবি? এখনো অত রাতও হয়নি, আর দোকান তো খুব বেশি দূরেও না। দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আরে না, তুই দাঁড়া বলছি। খুব তাড়াতাড়ি আসবো। এই ছেলেটা না ভীষণ জেদি।
স্যার বসুন। স্যার পায়েলের কলের ডিটেল চলে এসেছে। এতে তাদের সমস্ত ডিটেল রয়েছে যারা কল করেছিল ওকে। কিন্তু স্যার লাস্টের কলটা কোনো মনোজিৎ সিংহ নামে একজনের, যে সেক্টর 12-তে থাকে। স্যার সেক্টর 12 কিন্তু ওই জায়গাটাই যেখান থেকে পিঙ্কি আর সোনু উধাও হয়েছিল। কিন্তু স্যার পায়েলের ফোনটা কিন্তু এখনো ব্যবহার হচ্ছে, আর ফোনটা ইউজ করছে ওই দিলীপ নামে একজন। স্যার দিলীপ? এ কি সেই দিলীপ যার মেয়ে কিছুদিন আগে মার্ডার হয়েছিল? ইয়েস স্যার, এটাই ওই দিলীপ। আচ্ছা স্যার যদি আপনি অর্ডার দেন তাহলে এই দিলীপ আর মনোজিৎ সিংহকে দুজনকেই তুলে আনছি। স্যার আমার এবার মনে হচ্ছে এই কেসটার সমস্যার সমাধান হচ্ছে। এবার এই বস্তি থেকে একটা বাচ্চাকে উধাও হতে দেব না। আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না স্যার। পিঙ্কি উধাও হওয়ার পর সেক্টর 12 থেকে রাহুল নামে আরও একটা বাচ্চা উধাও হয়ে যায়। আর রাহুলের উধাও হওয়ার পর এটা পরিষ্কার ছিল যে শিকারী নির্ভয়ে নিজের শিকার চালিয়ে যাচ্ছিল। পিঙ্কির শরীর থেকে বেশ কিছু অঙ্গ উধাও ছিল, আর সোনু এবং রাহুলের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। পুলিশ দ্বন্দ্বে ছিল যেই সমস্ত নিকৃষ্ট কাজকর্ম কে করছে। একটা ব্যাপার মন দিয়ে দেখার, যে পায়েলের মোবাইল দিলীপের কাছে কি করে এলো, এবং সেই মোবাইলে মঞ্জিতের কলও এসেছিল। মঞ্জিতকে তো পায়েল চিনত, কিন্তু দিলীপের সঙ্গে পায়েলের কি সম্পর্ক ছিল? এমন নয় তো যে এই সমস্ত যা ঘটনা ঘটছিল এই সব কিছুই এরা সবাই একসঙ্গে মিলে করছিল? চলুন গিয়ে দেখা যাক। এই তুমি কে? স্যার আমি এই বাড়ির চাকর, আর এই বাড়িটা মনোজিৎ স্যারের। ডাকো ওনাকে। কিন্তু স্যার উনি তো ওনার গুড়গাঁওয়ের বাড়িতে গেছেন। উনি বলেছিলেন যে উনি কিছুদিনের মধ্যে ফিরে আসবেন। এই মেয়েটাকে চিনতে পারছো? ভালো করে দেখো। এইভাবে কি দেখছো? তুমি কখনো মেয়ে দেখোনি নাকি? যাও যাও, মালিককে গিয়ে বলো পায়েল এসেছে। না স্যার, কে এই মেয়েটা? ঠিক আছে, আচ্ছা তোমার মালিকের নাম্বারটা দাও। 9915 30 হ্যালো মনোজিৎ, আমি সেক্টর 12 পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর বিজয় শর্মা কথা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশনে চলে এসো। যত তাড়াতাড়ি আসবে ততটাই তোমার জন্য ভালো হবে। ঠিক আছে স্যার, আমি আসছি। স্যার 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 পায়েলের মোবাইল সেট তোর কাছে কি করে এলো? স্যার বিশ্বাস করুন আমায়, এই মোবাইলটা আমার বন্ধু রাজের। স্যার স্যার আমি সত্যি বলছি, ও চুরি করেছে। দিলীপ, বল না ভাই। আজকে ভালো কোনো জিনিস পেলাম না রে। ব্যাস শুধু এই বেকার একটা ফোন পেয়েছি। আরে এটা বেচে ক টাকাই বা পাবো বলতো? ভাই আমার কাছে কোনো ফোন নেই, এই ফোনটা আমি রেখে দিই। নিয়ে নে। ব্যাস আমি এই মোবাইলটা নিয়ে নিয়েছিলাম স্যার। মোবাইল? হ্যাঁ স্যার। এই রাজনকে কোথায় পাবো? বল। কি হয়েছে? এত টেনশন করছো কেন? তুমি এত দরদর করে ঘেমে যাচ্ছ কেন? না না, তেমন কিছু নয়, শুধু ওই কাজের টেনশন আর কি। আমাকে আজকে কিরণ ফোন করেছিল। নয়ডাতে ওর একজন বন্ধুর বাড়ি আছে, আজকে ওর জন্মদিন।
ও আজকে নয়ডার বাড়িতেই থাকবে বলেছে। না না, ও ও ওর ওখানে থাকার কোনো দরকার নেই। ও ওখানে থাকবে কেন? কি হয়েছে বলো না আমাকে, তুমি এত টেনশন করছো কেন? কি হয়েছে আমাকে বলো না। আচ্ছা, ও ফোনটা তুলছে না কেন? আরে বাবা ওঠাবে, তুমি আরেকবার চেষ্টা করো। কি হয়েছে তোমার বলবে তো, আমাকে কেন বলছো না? তুমি দাঁড়াও।
কি হয়েছে স্যার? তোর নাম কি রাজন? হ্যাঁ। যে মোবাইলটা দিলীপকে দিয়েছিস কোত্থেকে চুরি করেছিস বল। স্যার স্যার ওটা তো আমি সবজিওয়ালার কাছ থেকে পেয়েছি। ওই যে বাংলোর চাকর আছে না মোহন, ওর পকেট থেকে পড়ে গিয়েছিল। মনোজিৎ সিংহের চাকর মোহন? গিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে স্যার। মোহন, মোহন কি জানি কোথায় চলে গেছে। আঙ্কেল আমাকে বেরো না, আঙ্কেল আমাকে বেরো না। আরে বাবার এতগুলো মিসড কলস। হ্যালো মা, একদম দরজা খুলবি না। নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দে। আর মোহনকে খুব সাবধান, ও ভালো লোক নয় মা। নিজের ঘরে চলে যা তাড়াতাড়ি। আমি দরজার বাইরেই দাঁড়িয়ে আছি, তুই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দে। স্যার স্যার আমার মেয়েকে বাঁচিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। Hands up!
কেন করছিল এগুলো? ওই ছোট বাচ্চাগুলো তোর কি ক্ষতি করেছিল? বল বল। তুই তো খুব ভালো করে জানতি না যে তোর চাকরি এগুলো করছে? হ্যাঁ, ওই ছোট বাচ্চাগুলোর খুন করছিল, আর তোরা দুজনে মিলে ওই পায়েলের খুন করেছিলি না? হ্যাঁ স্যার, যবে থেকে আমার মেয়ে আর স্ত্রী গুরগাঁও চলে গেছে তবে থেকে বাইরের মেয়ে আনা আমার বাড়িতে শুরু করে দিয়েছিলাম। এরই মধ্যে পায়েল নামের একটা মেয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে ও সবকিছু আমার স্ত্রীকে জানিয়ে দেবে। সেই জন্য একদিন আমি ওকে মন মন। হ্যাঁ স্যার। এই লাশটাকে গুম করে দে। আর তারপর আমি আর মোহন ওর লাশটাকে নিয়ে স্টোর রুমে গেলাম। আমি আমার ঘরে ফিরে গিয়েছিলাম স্যার। আমি ভেবেছিলাম যে মোহন ওর লাশটাকে টুকরো টুকরো করে ঠিক হাপিস করে দেবে। তারপর আমি যখন ঘর থেকে বেরিয়ে স্টোর রুমের দিকে গেলাম তখন দেখলাম যে মোহন ওর লাশের সঙ্গে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেটা খাওয়ার মামলা যখন পুলিশের সামনে আসে, তো সেই মামলা দেখে পুলিশের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। ওনারা এটা বুঝতে পারেননি যে মোহন কিসের জন্য নররাক্ষস হয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি কিচ্ছু করতে পারিনি, কারণ পায়েলকে খুন করেছিলাম আমি, আর এই কথাটা মোহন জানতো। কিন্তু স্যার আমি এটা জানতাম না যে মোহন বাচ্চাদের খুন করে তারপর কেটে খায়। এটা আমি জানতাম না স্যার। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমায় ক্ষমা করুন স্যার। তো এটা তোদের দুজনেরই কারসাজি? হ্যাঁ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেটা খাওয়ার মামলা যখন পুলিশের সামনে আসে, তো সেই মামলা দেখে পুলিশের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। ওনারা এটা বুঝতে পারেননি যে মোহন কিসের জন্য নররাক্ষস হয়েছিল। মোহনের সত্যিটা জানবার জন্য পুলিশ ওর নার্কো টেস্ট করায়। নার্কো টেস্টের ফলাফল যখন সামনে আসে তা দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়। স্যার, মোহনের নার্কো টেস্টের রিপোর্ট এসে গেছে। গুড। স্যার, মোহন বলল যে মনোজিতের বাড়িতে যে মেয়েগুলো আসতো, ওই মেয়েগুলোকে দেখে ওর ভেতরে নাকি রেপের খিদে জেগে উঠত। আর যখন এই মেয়েগুলো ওর খিদে মেটাতে পারতো না, তখনও বেরিয়ে পড়তো ছোট ছোট বাচ্চা শিকার করতে। তারপরে বাচ্চাগুলোকে দিয়ে নিজের খিদে মেটাতো। শুধু তাই নয় স্যার, ওই বাচ্চাদের শরীরের কিছু অংশ বার করে ও খেয়ে ফেলতো স্যার। আজকের এই গল্পে আমরা দেখলাম যে কিভাবে একজন মানুষ নিজের বাসনার খিদে মেটাতে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়। চাকর মোহন নিজের বাড়িতে আসা যাওয়া প্রত্যেকটা মেয়েকে লালসার চোখে দেখত। ওর লালসার খিদে এতটাই বেড়ে গেছিল যে ও ছোট ছোট বাচ্চাদের শিকার করতেও শুরু করে দেয়। বন্ধুরা, মোহনকে আটকানো সম্ভব ছিল যদি ওর মালিক মঞ্জিত পুলিশের কাছে গিয়ে ওর ব্যাপারে সবকিছু সত্যি বলে দিত। কিন্তু মঞ্জিত বলতোই বা কি করে, কারণ ও নিজেই একজন অপরাধী ছিল। পুলিশ মোহনের নার্কো টেস্ট করিয়েছিল এবং জানতে পেরেছে যে ওর নেক্রোফিলিয়া নামক এক মানসিক অসুস্থতা ছিল
এই অসুখ 10 লাখ মানুষের মধ্যে শুধুমাত্র একজনেরই হয় এবং এই রোগের ফলে মানুষ মৃত শরীরের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না। মোহনও এরকমই কিছু একটা করেছিল। কোর্ট মোহন এবং ওর মালিক মঞ্জিতকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। কিন্তু প্রশ্ন এখন এটাই বন্ধুরা, যে এই রোগে আক্রান্ত মানুষদের আমরা চিনবই বা কি করে? সব থেকে বড় প্রশ্ন এটাও যে আমাদের সন্তানরা কি এই সমাজে সেফ? মোহন তো নিজের শরীরের খিদে মিটিয়ে নিয়েছে, কিন্তু সেই মা বাবার কি হবে যারা নিজেদের সন্তানকে হারিয়ে ফেলেছে? এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি যে আগামী সপ্তাহে আবার উপস্থিত হব, আবার কোনো চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। ততক্ষণের জন্য ইটস বেটার টু বি সেফ দেন সরি। জয় হিন্দ।